আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আফি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঐক্য ধরে রাখা সবচেয়ে জরুরি মন্তব্য। হুন্ডি কমে আসায় গত বছর প্রবাসী আয় $27 বিলিয়ন উন্নীত হয়েছে বলে বিশ্লেষকদের মত। বিদেশে দক্ষ বিশেষজ্ঞ শ্রমশক্তি পাঠানোয় গুরুত্ব আরোপ। লন্ডনে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এখনো চলছে নানা পরীক্ষা নিরীক্ষা। রোগ মুক্তি কামনায় বাদ জুমা দোয়া মাহফিলের আয়োজন। কাঁটাতারের বেড়া দিতে ভারত আন্তর্জাতিক নিয়ম মেনেছে কিনা খতিয়ে দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লির সাথে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই মন্তব্য। এবং বিপিএল চট্টগ্রাম পর্বে নিজেদের মাঠে জয় পেল চিটাগাং কিংস। দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে ফরচুন বরিশালের জয়। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র দেওয়া না গেলে এর উদ্দেশ্য ব্যাহত হবে। সর্বদলীয় বৈঠকের সূচনা বক্তব্যে তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ হওয়া না গেলে ঘোষণাপত্রের দরকার নেই। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শুরু হওয়ার নির্দিষ্ট সময় বিকেল 4টা হলেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসতে শুরু করেন 3টা থেকে। বিকেল 4টার কিছু পরে প্রধান উপদেষ্টা পৌঁছানোর পর শুরু হয় বৈঠক। শুরুতেই বক্তৃতা করেন অধ্যাপক ইউনূস। বলেন, সবার সঙ্গে দেখা হলে মনে সাহস পাওয়া যায়। আপনাদের সবার সঙ্গে দেখা হলে, বসতে পারলে আমার কাছে খুব ভালো লাগে, মনে সাহস পাই। কারণটা পরিষ্কার, কারণ এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে। ঐক্যর দ্বারা এটা সৃষ্টি। যখন আমরা নিজেরা কাজ করি, ওটা হঠাৎ দেখি একা পড়ে গেছে, আশেপাশে কেউ নাই আপনারা, তখন একটু দুর্বল মনে করি। যখন আবার সবাই একসঙ্গে হন আপনারা, আবার মনের মধ্যে সাহস আছে যে আমরা একতাবদ্ধভাবে আছি। তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ হওয়ার পরই জুলাই ঘোষণা হবে। তোমরা যদি করতে চাও, সবাইকে নিয়ে করতে হবে, এটা পরিষ্কার। এটা না করলে এটা ঠিক হবে না। যে একতা দিয়ে তোমরা 5 জুলাই সৃষ্টি করেছিলে, সেটার অবমাননা হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে। সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ, আমরা তো আছি, জেগে আছি এখন। বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে কথা বলেন আইন উপদেষ্টা। সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেটা বলা হয়েছে, এই ঘোষণাপত্রটা আরো বেশি আলোচনার ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দল, শক্তি, ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, তাদের বিভিন্ন ফোরাম, এদের মধ্যে আরো ইন্টেন্সিভ, আরো অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে। আইন উপদেষ্টা বলেন, সর্বসম্মতিক্রমে ঘোষণাপত্র তৈরি হলে সেটা দেশের জন্য ভালো হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতারা অংশ নিয়েছেন, তারা একটি কথাই গুরুত্ব দিয়েছেন, সেটি হচ্ছে একটি ভালো কাজের জন্য এবং মঙ্গলের জন্য যদি দেশে আরও বিভেদ তৈরি হয়, তাহলে তাড়াহুড়া না করে ভেবে চিনতে এই ঘোষণাপত্রটি তৈরি করার পরামর্শ দিয়েছেন তারা। একই সঙ্গে রাজনৈতিক দলের নেতারা একটি কথা আরও বারবার বলেছেন, সেটি হচ্ছে যে গেল বিভিন্ন সময়ে যাদের অবদান রয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠায়, তাদের প্রত্যেককেই যেন এই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা হয়। ঢাকার বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমি থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বদলীয় বৈঠক করেছেন। বিভিন্ন রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের প্রতিনিধিরা ছিলেন এই বৈঠকে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে অংশ নেন বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী ও হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, এই মুহূর্তে জাতীয় ঐক্য ধরে রাখা সবচেয়ে জরুরি। আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে
এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা, যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি, সেগুলো নির্ধারণ করতে হবে। সরকারের এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা, কোনো অসঙ্গতি, কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই। ধীর স্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার, মত বিনিময় হওয়া দরকার, এবং অনেক মৌলিক জিনিস এই কাঠামোর মধ্য থেকে বাদ পড়েছে। 2013 সালের শাপলা চত্বরের আন্দোলন, 2021 সালে আলেমদেরকে ব্যাপকভাবে যে নির্যাতন করা হয়েছে, এই সব হিস্টোরি আন্দোলনের ধারাবাহিকতা 13 থেকে নিয়ে 2024 পর্যন্ত সবকিছু সংযুক্ত করার দাবি আমরা জানিয়েছি। 15 বছরের যে সকল সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, লেখক গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছে, তাদের অবদান স্পষ্টভাবে ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে। করণের ব্যাপারে একমত হওয়া দরকার যে এই দলিলটাতে আসলে কি কি জিনিস থাকা উচিত। শব্দে, বাক্যে, ভাষায়, প্যারাগ্রাফের পার্থক্যর ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দল আকারে আমরা বোধ করছি আমাদের দায় হচ্ছে উপকরণের ব্যাপারে একমত হওয়া। আগের চেয়ে হুন্ডি কমে আসায় গত বছর প্রবাসী আয় $27 বিলিয়ন উন্নীত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই ধারা অব্যাহত রাখতে বিদেশে দক্ষ ও বিশেষজ্ঞ শ্রমশক্তি পাঠানোর কথা বলছেন তারা। সরকার নতুন শ্রমবাজার খোলার পাশাপাশি বৈধ অভিবাসন বাড়ালে চলতি বছর $30 থেকে $35 বিলিয়ন প্রবাসী আয় সম্ভব বলে অভিবাসন বিশেষজ্ঞদের অভিমত। নাজিব বেগের রিপোর্ট। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে 2024 সালে বিদেশে গেছেন 10,11,856 কর্মী। 2023 সালে এই সংখ্যা ছিল 13,05,000 আর 2022-এ পাঠানো হয়েছিল 11,35,000 কর্মীকে। তবে সবকিছু ছাপিয়ে আগের বছরের চেয়ে 23% প্রবৃদ্ধি অর্জন করে 2024 সালে আয় হয় প্রায় $27 বিলিয়ন। আগের 2 বছরে প্রায় 20 লাখের মতো গেছেন, তাদের টাকাটাও তো এখানে এসে যোগ হয়েছে। সুতরাং 2024-এ যে সবচেয়ে বেশি আসলো, এটার কয়েকটা কারণ আছে। একটা হলো যে গত কয়েক বছরে যে অনেকে গেলেন, 3 বছরে 30 লাখ গেলেন, সেটার একটা প্রতিফলন আমরা দেখি। অতীত আওয়ামী সরকারের যে শেষের দিকেও প্রচুর পরিমাণে অর্থ পাচার হয়েছে, সে অর্থ পাচারকৃত সেটা বন্ধ হয়ে গিয়েছিল, কমে গিয়েছিল। অন্যদিকে আমাদের যারা অভিবাসী কর্মীরা বা প্রবাসীরা, তারা কিন্তু বৈধ পথে টাকা পাঠানো তারা শুরু করেছিল। এটি একটি বড় কারণ ছিল যে আমাদের এই $27 বিলিয়ন উপার্জন হওয়ার। প্রবাসী আয়ের ধারা অব্যাহত রাখার বিষয়ে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। 2024-এ যে শ্রমশক্তি রপ্তানি হয়েছে তার 90% পাঠানো হয় মাত্র 6টি দেশে। বিদেশে শ্রমবাজার বাড়াতে সরকার সহ সংশ্লিষ্ট সবার কার্যকর ভূমিকা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। মাথাপিছু যে রেমিটেন্সটা আমাদের আসে, এটা কিন্তু ভারত, চীন, ফিলিপাইন্স, শ্রীলঙ্কা থেকে বেশ কম। সুতরাং যদি দক্ষ শ্রমিক আমরা আরো পাঠাতে পারি, তাহলে এই রেমিটেন্সের প্রবাহটা আরো অনেক বেশি হবে। রিক্রুটিং এজেন্সিগুলোকে আস্থা নিয়ে তাদের সাথে যৌথভাবে আমাদের নতুন শ্রমবাজার খোলা, আমাদেরকে পুরাতন ট্রেডিশনাল শ্রমবাজারগুলিকে কীভাবে আমরা পুনরায় চালু করতে পারি, একই সাথে কীভাবে ইথিক্যাল মাইগ্রেশনটাকে আমরা জোরদার করতে পারি, তাহলে কিন্তু আমরা মনে করি আমাদের যে রেমিটেন্সের যে চ্যালেঞ্জটা আমরা সবসময় বিগত সময় দেখেছি এবং এখন যে বাড়ার যে উল্লম্ফন দেখতে পাচ্ছি, এটা কিন্তু আরও বেশি বৃদ্ধি পাবে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এ খাতে যুক্ত করার কথা বলছেন তারা। তবে কর্মীরা যেন বিদেশে গিয়ে কোনো সমস্যায় না পড়েন, নজর বাড়াতে হবে সেদিকেও। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের দি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় এখনো চলছে নানা পরীক্ষা নিরীক্ষা। যুক্তরাজ্যের ব্রিকল্যান্ড জামে মসজিদে শুক্রবার বাদ জুমা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। লন্ডন থেকে মোহাম্মদ রাকিব সোহেলের ভিডিওচিত্রে শাহ এমি হোসেনের রিপোর্ট। লন্ডনের দি ক্লিনিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। কিডনি, লিভার, হার্ট নানা অসুখে তিনি আক্রান্ত। তার রোগের জটিলতা রয়েছে। আজ যেটা পরীক্ষা নিরীক্ষা করছে, পরবর্তীতে মনে হয়েছে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। তারই পরিপ্রেক্ষিতে আগামী শনিবার হয়তো তার রিপোর্ট হাতে এসে পৌঁছবে বলে তার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডক্টর AZM জাহিদ হোসেন জানান। শারীরিক জটিলতা, এটা বেশ একটা কমপ্লেক্স সিচুয়েশন, কাজে এখানে
সবসময় কিছু না কিছু আমরা সবসময় পরীক্ষার কথা বলি। অ্যাকচুয়ালি পরীক্ষার কোনো শেষ আজকে যেটা মনে হবে যে শেষ, কালকে আবার মনে হয় নতুন একটা কিছু করা দরকার। যুক্তরাষ্ট্রে নেয়ার প্রয়োজন হলে সেটা এখানকার চিকিৎসকরা মতামত দিলে তা কতটুকু শারীরিকভাবে সক্ষম হবেন বেগম জিয়া সেটার উপর নির্ভর করে। ওনার শারীরিক অবস্থা সত্যিকার অর্থে আমরা বাংলাদেশের চিকিৎসকরা যে চিকিৎসা ওখানে দেওয়া হচ্ছিল আলহামদুলিল্লাহ সেই চিকিৎসার ব্যাপারে এখানকার চিকিৎসকরা সবাই খুবই ভূয়সী প্রশংসাও করেছে এবং একমত। যুক্তরাজ্যের বিএনপির সভাপতি এম এ মালেক পূর্ব লন্ডনের ব্রিকলেন্ডের জামে মসজিদে বেগম জিয়ার সুস্থতার জন্য বাদ জুম্মা মিলাদ ও দোয়া মাহফিলের অংশ নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান। আমাদের ম্যাডামের জন্য স্পেশাল দোয়ার আয়োজন করেছি, বাদ জুম্মা ব্রিকলেন্ড মসজিদ, সবাই থাকার জন্য আহ্বান জানাচ্ছি। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন আমাদেরকে জানান যে আজকেও তেমন কিছু পরিবর্তন ঘটেনি তার স্বাস্থ্যগত দিক থেকে, তবে তিনি আগের মতোই উৎফুল্ল আছেন এবং হাসি খুশি আছেন। তার জন্য আগামীকাল ব্রিকল্যান্ড জামে মসজিদে দেশবাসীর কাছে দোয়া চেয়ে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দি ক্লিনিক থেকে শাহ এম এ হোসেন, চ্যানেল আই, লন্ডন। কাঁটাতারের বেড়া দিতে গিয়ে ভারত ১৫০ গজের আন্তর্জাতিক সীমান্ত রেখা নিয়ম মেনেছে কিনা তা খতিয়ে দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমন আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতের সাথে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই। যা আছে তা ভারতের ওয়েবসাইটে উন্মুক্ত, তবে সেটা বাংলাদেশের ওয়েবসাইটে না থাকাকে আমলাতান্ত্রিক অদক্ষতা বলে মনে করেন তিনি। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। দিল্লি বলছে শূন্যরেখায় কাঁটা তারের বেড়া দিয়ে কোনো নিয়ম ভঙ্গ করেনি ভারত। বাংলাদেশ মনে করে সব ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। এ নিয়ে দুই দেশ একে অন্যের কূটনীতিককে তলবও করেছে। সাপ্তাহিক ব্রিফিংয়েও এ নিয়ে অনেক প্রশ্ন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে ডাকা হয়েছিল। সে সময় তারা বাংলাদেশ সরকারের উদ্যোগের প্রেক্ষিতে তাদের যে বক্তব্য সে সম্পর্কে তাকে অবহিত করে। যে জায়গাগুলোতে এটা মেনটেন করা সম্ভব হয়নি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খতিয়ে দেখবে বলে আমি বিশ্বাস করি। মুখপাত্র জানান, জুলাই আন্দোলনের পর বাংলাদেশের ১৯ রাষ্ট্রদূতকে ফেরত আসতে বলা হলে সবাই দায়িত্ব ছেড়েছেন। তার মধ্যে কেউ ছুটিতে আর কেউ দেশে ফিরেছেন। আপনি জানেন যে ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তিগুলো হয়েছে, আপনি যদি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যান এবং ট্রিটি সেকশনে যান এবং ওইখানে যে যদি আপনি বাংলাদেশ কিওয়ার্ড দিয়ে সার্চ করেন তাহলে আপনার সামনে সবগুলা চুক্তি আপনি পেয়ে যাবেন। সুতরাং প্রকাশের কথা যেটা বলা হচ্ছে, ইট ইজ অলরেডি ইন দ্য পাবলিক ডোমেইন। আমার জানা নাই। বাংলাদেশের ওয়েবসাইটে পৃথিবীর কোনো দেশের সাথেই বাংলাদেশের যে চুক্তিগুলো আছে সেগুলো নাই। ব্যুরোক্রেটিক ইনএফিশিয়েন্সি বলতে পারেন। মুখপাত্র জানান, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ড যাচ্ছেন ২১শে জানুয়ারি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাদের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আসাদ আলম সিয়াম বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করবেন। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হয়তো শেষ পর্যন্ত রাজনীতি থেকে বিদায়ই নেবেন। আগামী নির্বাচনেও অংশ নিচ্ছেন না তিনি। জাস্টিন ট্রুডোর অবর্তমানে কানাডায় নতুন আসা বাংলাদেশিরা উৎকণ্ঠায় আছেন, তারা আদৌ কানাডায় থাকতে পারবেন কিনা তা নিয়ে। কানাডার টরন্টো থেকে আরও জানাচ্ছেন সঞ্জয় চাকি। বাইরে এভাবে স্নো পড়লেও কানাডার রাজনীতিতে কিন্তু উত্তাপ এখনো রয়ে গেছে। জাস্টিন ট্রুডো আগেই ঘোষণা দিয়েছিলেন দলের প্রধান এবং প্রধানমন্ত্রী পদে থাকবেন না। এবার তিনি গতকাল প্রিমিয়ারদের সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন তিনি একজন এমপি হিসেবে নির্বাচন করবেন না আগামী সংসদে। তো জাস্টিন ট্রুডোর এই অবস্থা কেন হলো, কেন এই পরাজয়? এর পেছনে বলা হয় ইমিগ্রেশনের ৩টি কারণ আছে। সবচেয়ে বড় বিষয়, বাংলাদেশি কানাডিয়ানরা এই নিয়ে, বিশেষ করে যারা নতুন করে কানাডায় এসেছেন, তারা শঙ্কার মধ্যে পড়েছেন জাস্টিন ট্রুডো না থাকলে তাদের কি হবে। আসলে কোনো শঙ্কার কারণ আছে কিনা? আমার সঙ্গে আছেন কানাডার রেগুলেটেড ইমিগ্রেশন কনসালটেন্ট তানভীর নওয়াজ। আপনি কি প্রশ্ন উত্তর দেবেন? জি, ধন্যবাদ সঞ্জয় জাকি ভাই। আপনি যেটা বলেছেন অ্যাবসলিউটলি চিন্তিত হওয়ার মতো বিষয় তো অবশ্যই, বাট আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমি বলবো যে পরিবর্তন আসবে, হ্যাঁ, কড়া স্ক্রুটনি হবে। আমরা এক্সপেক্ট করছি যে দল পরিবর্তন হলে এখানে কড়া স্ক্রুটনি হতে পারে ইমিগ্রেশন পুরো সিস্টেমটাতে।
তো নতুনদের জন্য কি কোনো পরামর্শ দেবেন, তারা কি করবেন যদি জাস্টিন ট্রুডো না থাকে, সেই ক্ষেত্রে তারা কি? আসলে একটা জিনিস আমি একটু সবাইকে বলি যে খুব সংক্ষেপে যদি আমি আপনাকে বলি যে ইমিগ্রেশন একটা পলিসি, হ্যাঁ, যখন একটা দল পরিবর্তন হয় সেই পলিসিতে অনেকগুলো পরিবর্তন আসে, এটাই স্বাভাবিক। নতুন করে যারা অ্যাপ্লাই করবেন বা নতুন করে যারা কানাডা আসতে চাচ্ছেন তাদের জন্য আমার একমাত্র মন্তব্য হবে যে আপনারা যখন ফাইল করবেন, আপনারা যখন কানাডা ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন, চেষ্টা করবেন যে জেনে বুঝে করতে যে আপনি আসলে সেই প্রোগ্রামটার জন্য কমপ্লাই করছেন কিনা, কোনো এজেন্টের প্ররোচনা কোনো কিছু করবেন না। তো অনেক ধন্যবাদ। আসলে সেটাই বলার কথা যে সরকার যতই পরিবর্তন হোক, আপনার ফাইল, আপনার অ্যাপ্লিকেশন যদি ভালো থাকে তাহলে আর কোনো সংকট হবে না। সঞ্জয় চাকি, চ্যানেল আই, টরন্টো, কানাডা। রাজধানীর হাসপাতালে মৃত্যু হওয়া নারী এইচএমপি ভাইরাসেও আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। তবে এর কারণে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি বলে জানান তিনি। পরামর্শ দিয়ে বলেন, 5 বছরের নিচের শিশু এবং 65 বছরের উপরের বয়স্কদের এই ভাইরাসে আক্রান্তের ঝুঁকি বেশি। তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শুধু সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চললে এই ভাইরাসে আক্রান্ত থেকে মুক্ত থাকা যাবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বুধবার রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি এইচএমপি ভাইরাসেও আক্রান্ত ছিলেন। বাংলাদেশে শনাক্ত হওয়া এই ভাইরাসে আক্রান্ত এটাই এবছর প্রথম মৃত্যু। 1 মাস আগে হাসপাতালে ভর্তি হওয়া ওই নারী নিউমোনিয়া সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ওই নারীর শুধু এইচএমপি ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে এটা বলা যাবে না। এটা দুঃখজনক, ওনার মৃত্যুতে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা আশ্বস্ত করতে চাচ্ছি এই কারণে যে এখন পর্যন্ত বিজ্ঞানে আসলে এইচএমপিভি কারণে মানুষের সরাসরি মৃত্যুর কথাটি সরাসরি বলা হচ্ছে না। মানুষের সার্বিক সুস্থতা, তার ইমিউন স্ট্যাটাস, তার অন্যান্য রোগের উপস্থিতি, এইগুলো নির্ধারণ করে এইচএমপিভি দিয়ে মানুষটি আসলে কতখানি ঝুঁকির মধ্যে আক্রান্ত হবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। অন্যান্য মৌসুমি ভাইরাসের মতোই এটা সাধারণ বলে জানান তিনি। যদি এই সময়কালে যখন কেউ অসুস্থ থাকবেন, তিনি যদি জনসমষ্টিকে বেশি জনগণের মানুষের মধ্যে না আসেন, সাধারণ মানুষও যখন নাকি অনেক মানুষের মধ্যে যাবেন, তখন যদি উনি মাস্ক পরেন তাহলে, এবং যখন অসুস্থ বোধ করবেন উনি যেন ঘরে থাকেন, এটির বিস্তার কমবে। কিন্তু এটা নিয়ে কোনোভাবেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। মূল প্রস্তুতিটা হচ্ছে অক্সিজেনটা যথেষ্ট সাপ্লাই থাকা। তো আমাদের সেই প্রস্তুতি দেশের 30টি জেলায় এই প্রস্তুতি আছে আপনারা জানেন, এবং বাকি 34টি জেলাতেও এই প্রস্তুতিগুলোকে আমরা অন্ত করে ফেলতে চেষ্টা করব ইতিমধ্যে দ্রুতই। ডাক্তার সাইদুর রহমান জানান, শুধু এইচএমপি ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা বিশ্বব্যাপী কোথাও ঘটেনি। এই ভাইরাসে আক্রান্ত হয়ে 1000 জনে একজন মারা যেতে পারেন বলেও জানান তিনি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে বিপিএল আপডেট। দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। বিপিএলে চট্টগ্রাম পর্বে খুলনা টাইগার্সকে 45 রানে হারিয়েছে হোম টিম চিটাগং কিংস। এই জয়ে পয়েন্ট তালিকার 2-এ উঠে এসেছে চিটাগং। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেটে 200 রানের বিশাল সংগ্রহ পায় হোম চিটাগং কিংস। গ্রাহাম ক্লার্ক তুলে নেন সেঞ্চুরি, 7 বাউন্ডারি ও 6 ছক্কায় 50 বলে 101 রানের ইনিংস খেলেন ক্লার্ক। 29 বলে 39 রানের ইনিংস খেলেন পারভেজ হোসেন ইমন। ব্যাট করে 9 উইকেটে 155 রানে থামে খুলনা টাইগার্সের ইনিংস। রাসুলের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ 31 বলে 37 রান। আফিফ হোসেন খেলেন 20 রানের ইনিংস। জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করেছে ফরচুন বরিশাল। ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে 8 উইকেটে তামিমের দল। চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে 19 ওভার 3 বলে 139 রানে অল আউট হয় ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ 62 রান করেছেন তানজিদ তামিম। জবাবে খেলতে নেমে 16 ওভারে 2 উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। তামিমের ব্যাট থেকে এসেছে 61 রান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফরচুন বরিশালের অধিনায়ক বলেছেন, জাতীয় দলকে বিদায় বললেও খেলা চালিয়ে যেতে চান তিনি। সামনের ম্যাচগুলোও দেখবেন যে কিছু কিছু চেঞ্জেস হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আ টিম টু ফাইন্ড দ্য রাইট কম্বিনেশন, যত তাড়াতাড়ি সম্ভব হয়। আমাদের টিমগুলো যদি দেখেন, প্রথম 2-3টা ম্যাচে প্রিটি মাচ সিমিলার ছিল, দেন 2টা বড়
চেঞ্জ ছিল মায়ার্স অ্যান্ড শাহিন, অ্যান্ড দেন এটা। সো ফর টুডেজ গেম দ্য কম্বিনেশন ওয়াজ গুড, মেবি টুমরোজ গেম ইউ উইল সি সামথিং ডিফারেন্ট। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। তাবলিগ জামাতের দু গ্রুপের মধ্যে বৈষম্য নিরসন না হলে 20 জানুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সচেতন ছাত্র সমাজের ব্যানারে রংপুরের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে তাবলিগ জামাতের দুপক্ষের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে জোর ইজতেমা ও আমল পরিচালনা করা, উস্কানিমূলক বক্তব্য সহ এ ধরনের কার্যক্রম থেকে বিরত রাখা এবং হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানানো হয়। এ সময় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের সদস্য সচিব রহমত আলী, শিক্ষার্থী নুরুজ্জামান নূর ও অন্যরা। এবার রয়েছে কৃষি সংবাদ। এবছর বোরো বীজতলার ফলন নিয়ে খুশি খুলনার প্রান্তিক কৃষক। মৌসুমের শেষ দিকে তীব্র শীতে সামান্য ফলন কম হলেও সর্বোপরি বোরো বীজতলা নিয়ে খুশি তারা। ভালো ফলনের আশায় বীজতলা পলিথিন দিয়ে ঢাকা সহ নানা কৌশল ব্যবহার করার পাশাপাশি বীজতলায় ছত্রাকনাশক দেওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। বিস্তারিত ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্টে। খুলনায় এবার বোরো বীজতলায় আশানুরূপ ফলন হয়েছে। গত কয়েকদিনে দক্ষিণাঞ্চলে অতিরিক্ত কুয়াশা ও তাপমাত্রা কমে যাওয়ায় কৃষক বীজতলা রক্ষায় নানা কৌশল ব্যবহার করছেন, ফলে তেমন কোনো ক্ষতি হয়নি বীজতলা চারাগুলোতে। আমি যে প্রথম 5 কেজি কিনেছিলাম তাতে ফেলাইছি, সে ভাত খুব ভালো হয়েছে। পরবর্তীতে আর যে 4 কেজি ফেলাইছি সেটাও ভালো হয়েছে। বীজ ফেলাইছি 8 কেজি, বিঘায় 2 কেজি। সে থাকলে থাকবে, না থাকলে না থাকবে, ভাত ফেলাতে হবে, বাসা দিতে হবে। চলমান শৈত্যপ্রবাহের এমন প্রকোপে ভালো ফসল উৎপাদনের জন্য নানা পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। 300 হেক্টর জমিতে বীজতলা তৈরি সম্পন্ন হয়েছে এবং অন্যান্য কার্যক্রম চলতেছে। ইতিমধ্যে কৃষকরা সমস্ত প্রস্তুতি সম্পন্ন করছে। আশা করা যায় আগামী সপ্তাহ থেকেই কৃষকরা ধান রোপণ শুরু করতে পারবে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 3370 হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ছিল, যা 86% অর্জিত হয়েছে। এক্ষেত্রে আমরা শীতের অতিরিক্ত শৈত্য থেকে রক্ষার জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছি। যেমন অতিরিক্ত শীত হলে পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দিচ্ছি রাতের বেলায়। তারপরে আমরা বিকেল বেলায় পানি রাখার জন্য পরামর্শ দিচ্ছি এবং সকালে পানিটা বের করে দিয়ে আবার বিকেল বেলায় আবার নতুন পানি দেওয়ার পরামর্শ দিচ্ছি। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষক এবার লাভবান হবেন বলছেন কৃষি সংশ্লিষ্টরা। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবার প্রকৃতি সংবাদ। লাখো পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। শীতের ছুটি কাটাতে ভ্রমণ পিপাসুরা ছুটে আসছেন সৈকতে। পর্যটকদের হয়রানি রোধ ও নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। তবে সৈকতের পরিবেশ প্রতিবেশ রক্ষার পাশাপাশি বিদেশি পর্যটক আকর্ষণে পরিকল্পিত উন্নয়নের তাগিদ সংশ্লিষ্টদের। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিওচিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। পর্যটন রাজধানী কক্সবাজার, যেখানে রয়েছে সীমাহীন সমুদ্র, নীল জলরাশি আর পাহাড়ি সৌন্দর্যমণ্ডিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও মেরিন ড্রাইভ। তাই তো নতুন বছরের শুরুটা স্মরণীয় করে রাখতে সৈকতে লাখো পর্যটকের উপচে পড়া ভিড়। সৈকতে আনন্দ নেওয়ার জন্য আমি এসেছি, অনেক ভালো লাগছে, আমরা অনেক মজা করেছি, ভালোই লাগতেছে। তবে অর্থনীতির চাকা সচল রাখতে সৈকতে পরিকল্পিত উন্নয়ন করা জরুরি বলছেন পর্যটকরা। এই পর্যটক শিল্প অনেক খারাপ, যদি সরকার তার ভালো ব্যবস্থাপনা নেয় তাহলে আশা করি আমাদের পর্যটক খাত থেকে বহুত অর্থনৈতিক টাকা উপার্জন করতে পারে। সর্বোচ্চ সেফটি দিতে হবে আর কি, তাইলে এই দেশের পর্যটক সবাই আসবে। বা সবচেয়ে বড় কথা হলো বিদেশি পর্যটকদেরকে আহ্বান জানাতে হবে, বা ওই ধরনের আপনার এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। শীত মৌসুমে প্রতি মাসে সৈকতে 16 থেকে 18 লাখ পর্যটক আসছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সৈকতে আমরা প্রতি সপ্তাহে প্রায় 4 লক্ষের মতন আমরা পর্যটক দেখে থাকি, এটা আমাদের জন্য ব্লেসিং। পর্যটকদের নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা তা আছেই, এরপরও আমরা মাঝে মধ্যে যে হোটেল বাস সংক্রান্তে বিভিন্ন যে অভিযোগ পাই
আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নিচ্ছি। লোকসান কাটিয়ে জমে উঠেছে কক্সবাজারের পর্যটন কেন্দ্রিক 450-ও বেশি হোটেল, মোটেল, গেস্ট হাউস এবং 3 শতাধিক রেস্টুরেন্টের ব্যবসা। প্রতিদিনই এখন বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটছে কক্সবাজারে। পর্যটকদের এই ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকার যেন বিশেষ উদ্যোগ গ্রহণ করে, এমনটাই প্রত্যাশা করছেন এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। পুরুষ ও নারী দলের 2 হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা ও পিটার জেমস বাটলারের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। বিবৃতিতে বৃহস্পতিবার বাফুফে জানিয়েছে, জাতীয় পুরুষ ফুটবল দলের ডাগআউটে ক্যাব্রেরা থাকবেন 2026 সালের এপ্রিল পর্যন্ত। জাতীয় নারী ফুটবল দলের কোচ হিসেবে পিটার দায়িত্ব পালন করবেন আরও 2 বছর। তার চুক্তির মেয়াদ 2026 সালের ডিসেম্বর পর্যন্ত। 2022 সালে দায়িত্ব নেওয়ার পর কয়েক দফায় চুক্তি বাড়িয়ে থেকে যান ক্যাব্রেরা। 40 বছর বয়সী এই কোচের সঙ্গে বাফুফের সবশেষ চুক্তির মেয়াদ শেষ হয় 31শে ডিসেম্বর। নতুন চুক্তি অনুযায়ী 2027 এশিয়ান কাপের বাছাইয়ের 3য় রাউন্ডের শেষ ম্যাচ পর্যন্ত বাংলাদেশের থাকবেন ক্যাব্রেরা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঐক্য ধরে রাখা সবচেয়ে জরুরি মন্তব্য। হুন্ডি কমে আসায় গত বছর প্রবাসী আয় $27 বিলিয়ন উন্নীত হয়েছে বলে বিশ্লেষকদের মত। বিদেশে দক্ষ বিশেষজ্ঞ শ্রমশক্তি পাঠানোয় গুরুত্ব আরোপ। লন্ডনে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এখনো চলছে নানা পরীক্ষা নিরীক্ষা। রোগ মুক্তি কামনায় বাদ জুমা দোয়া মাহফিলের আয়োজন। কাঁটাতারের বেড়া দিতে ভারত আন্তর্জাতিক নিয়ম মেনেছে কিনা খতিয়ে দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লির সাথে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই মন্তব্য। এবং বিপিএল চট্টগ্রাম পর্বে নিজেদের মাঠে জয় পেল চিটাগং কিংস। দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে ফরচুন বরিশালের জয়। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।